বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার, এখান থেকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে 3.6 পরমাণুর মডেল, অ্যাটমিক মডেল। দেখো, বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে পরমাণু মডেল বর্ণনা করেছেন। যেমন সর্বপ্রথম 1803 সালে জন ডাল্টন একটি পরমাণু মডেল প্রস্তাব করেছেন। তো এইখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পরমাণুর মডেল, যেটা বর্ণনা করেছেন জন ডাল্টন 1803 সালে। এরপরে জে জে থমসন 1904 সালে একটি মডেল প্রস্তাব করেন। তার মডেলকে বাংলায় বলা হয় তরমুজ মডেল বা হচ্ছে কিসমিস মডেল। তো তার মডেল অনুসারে এই যে দ্বিতীয় যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই রকম দেখতে। এরপরে রাদারফোর্ড 1911 সালে একটি মডেল প্রস্তাব করেন। সেই মডেলটাকে দেখতে এই যে এটার মতো, ঠিক আছে। তৃতীয় যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এরপরে রয়েছে নিলস বোরের পরমাণু মডেল। এই মডেলটি তিনি প্রস্তাব করেছেন 1913 সালে। এরপরে স্ট্রোডিঞ্জার 1926 সালে একটি মডেল প্রস্তাব করেন। সেই মডেল অনুসারে চিত্রটা দেখতে এই যে এটার মতো। তাহলে যেটা দাঁড়ালো, বিভিন্ন ধরনের মডেল আমরা দেখলাম। ওই মডেলের আবিষ্কারককে কত সালে আবিষ্কার করা হয়েছে এবং যিনি আবিষ্কার করেছেন তার ছবি আমরা এখানে উপস্থাপন করেছি সুন্দর করে। যেমন দেখো, মডেলের নাম, এই যে প্রথম যে মডেলটা আমরা দেখলাম, তাই না, জন ডাল্টনের, ওই মডেলকে বলা হয় সলিড স্ফিয়ার মডেল। মডেলটি আবিষ্কার করেছেন কে? জন ডাল্টন। এটা তো আমরা জানলাম। কত সালে? 1803 সালে। এই যে জন ডাল্টন, যিনি হচ্ছে সলিড স্ফিয়ার মডেলটি আবিষ্কার করেছেন, পাশে আমরা সেই ভদ্রলোককে কিন্তু দেখতে পাচ্ছি, তার ছবিটি একটা দেখতে পাচ্ছি এখানে। এরপরে যে দ্বিতীয় যে মডেলটা আমরা বলেছিলাম, সেটার নাম হচ্ছে প্লাম পুডিং মডেল। বাংলায় বলা হয় তরমুজ মডেল বা কিসমিস মডেল। এই মডেলকে আবিষ্কার করেছিলেন জোসেফ জে থমসন, সংক্ষেপে বলা হয় জে জে থমসন। এইটা আবিষ্কার করেন তিনি 1897 সালে। আমরা যার ছবি দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন জে জে থমসন। এরপরে নিউক্লিয়ার মডেল আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড 1911 সালে। এই যে নিউক্লিয়ার মডেল, এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। বাংলা এটাকে বলা হয় সৌর মডেল বলা হয়, কারণ সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, এজন্য এটাকে সৌর মডেল ও বলা হয়ে থাকে। আরো কয়েকটা নামে ডাকা হয়, সেইগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। তো এই মডেলটা আবিষ্কার করেন কে? আর্নেস্ট রাদারফোর্ড। কত সালে? 1911 সালে। আমরা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছি চিত্রে বা ছবিতে, তিনি হচ্ছেন আর্নেস্ট রাদারফোর্ড। এরপরে যে মডেলটি নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে, সেটা হচ্ছে প্ল্যানেটারি মডেল। এই মডেলটি আবিষ্কার করেন নিলস হেনরিক ডেভিড বোর, সংক্ষেপে বলা হয় নিলস বোর। তিনি 1913 সালে এই মডেলটিকে আবিষ্কার করেন। পাশে আমরা নিলস বোরের একটি ছবি দেখতে পাচ্ছি। এরপরে লাস্টে কোয়ান্টাম মডেল। এই কোয়ান্টাম মডেল প্রস্তাব করেন হচ্ছে স্ট্রোডিঞ্জার 1926 সালে। আমরা পাশের চিত্রে বিজ্ঞানী স্ট্রোডিঞ্জারকে দেখতে পাচ্ছি, যিনি কোয়ান্টাম মডেল আবিষ্কার করেছিলেন। এখন আমাদের এতগুলো মডেল সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানার কোনো প্রয়োজনীয়তাও নাই, কারণ আমাদের পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু সবগুলো মডেল সম্পর্কে আলোচনা করা নাই। আমাদের বিস্তারিতভাবে জানতে হবে এই নিলস বোরের পরমাণু মডেল অর্থাৎ প্ল্যানেটারি মডেল এবং রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা আমরা পড়েছিলাম আর আলোচনা করলাম আর কি, নিউক্লিয়ার মডেল। এই দুইটা মডেল সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে মূলত আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড অ্যাটমিক মডেল, ইংলিশে বলা হয় রাদারফোর্ড অ্যাটমিক মডেল। আমরা দেখো চিত্রে আমরা দুইটা কিন্তু ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানে দেখো স্লাইডে দুইটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবি দুইটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের ছবি। এই ছবিটা আমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এরকম ছবি দিয়ে তোমাকে কিন্তু প্রশ্ন করবে। যেমন এখানে দেখো, এই ছবি দিয়ে বলবে যে উদ্দীপকে যে মডেলটি দেখানো হয়েছে বা বলা হয়েছে যে মডেলের কথা, ওই মডেলের স্বীকার্য সমূহ লেখো। মানে ওই মডেল সম্পর্কে বর্ণনা করতে হবে আমাদের, অথবা বলবে যে ওই মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে লেখো।
বা গ্রহণযোগ্যতা সম্পর্কে লেখো। বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে, যেটা আমরা নিচে আলোচনা করেছি। একটু পরে আমরা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন দেখো, আমরা সর্বপ্রথম যেটা জানবো সেটা হচ্ছে রাদারফোর্ড কিভাবে এই পরমাণু মডেলটা আবিষ্কার করেছিলেন, সেই সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করব। যেমন দেখো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, তিনি যে পরীক্ষাটি করেছিলেন, অর্থাৎ যেভাবে তিনি এই মডেলটিকে আবিষ্কার করেছিলেন, যে পরীক্ষার মাধ্যমে, ওই পরীক্ষাটিকে বলা হয় আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আবার বলি, তিনি যে পরীক্ষার মাধ্যমে তার এই মডেলটা আবিষ্কার করেছিলেন, ওই পদ্ধতিকে বলা হয় রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষায় তিনি আলফা কণা ব্যবহার করেছিলেন। এখন কথা হচ্ছে, আলফা কণা জিনিসটা কি? একটা হিলিয়াম নিউক্লিয়াস, দেখো একটা হিলিয়াম পরমাণু আছে না, এইসি। তো একটা হিলিয়াম পরমাণু থেকে ইলেকট্রন দুটো, দেখো আমরা জানি হিলিয়াম পরমাণুতে দুইটা ইলেকট্রন থাকে। ওই দুইটা ইলেকট্রন যদি সরিয়ে নিই, তাহলে সরিয়ে নিলে বাকি যা থাকে ওটাই হচ্ছে আলফা কণা। ঠিক আছে, একটা হিলিয়াম নিউক্লিয়াস থেকে যদি দুইটা কি নেওয়া হয়, ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়, যেমন দেখো হিলিয়াম এইসি, এখানে দুইটা প্রোটন থাকে এবং এর পারমাণবিক ভর হচ্ছে 4, আর দুইটা ইলেকট্রনও থাকে। তো ইলেকট্রন দুইটাকে যদি সরিয়ে নিই, তাহলে যা থাকে কি থাকে, দুইটা প্রোটন থাকে এবং দুইটা নিউট্রন থাকে। তো ওই যে দুইটা নিউট্রন এবং দুইটা প্রোটন, ওটাকে বলা হয় হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। শুধু ওখানে ইলেকট্রন দুটো থাকে না, ইলেকট্রন দুটোকে বের করে নিয়ে যাওয়া হয় জোর করে। তো তখন ওটাকে বলা হয় হচ্ছে আলফা কণা। এখন এই আলফা কণা মাধ্যমেই তিনি, অর্থাৎ রাদারফোর্ড, তার পরমাণু মডেলটিকে আবিষ্কার করেছিলেন। এই পরমাণু মডেলটি আবিষ্কার করার জন্য তিনি আলফা কণা ব্যবহার করেছিলেন। কিভাবে করেছিলেন দেখো, প্রচন্ড গতিসম্পন্ন আলফা কণা সমূহকে একটি পাতলা সোনার পাতের উপর তিনি নিক্ষেপ করেছিলেন। একটি বৃত্তাকার জিঙ্ক সালফাইড আবরণযুক্ত একটি পর্দার কেন্দ্রে সোনার পাত্রে তিনি রেখেছিলেন। যেমন দেখো, আমরা এখন চিত্রটা দেখতে পাচ্ছি, দেখছো এইখানে এই যে একটা বক্সের মতো দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আলফা কণার উৎস ছিল এখানে। তারপরে ওই আলফা কণা এখান থেকে বের হয়েছিল, দেখো এইভাবে। তো যাওয়ার পথে দেখছো একটা ছিদ্রযুক্ত লেড প্লেট, তিনি এরকম একটা ছিদ্রযুক্ত লেড প্লেট ব্যবহার করেছিলেন, যেখানে এরকম একটা ছিদ্র ছিল। ওই ছিদ্র পথ দিয়ে এই যে আলফা কণা এই পাশ দিয়ে অতিক্রম করেছিল, এবং এই অতিক্রম করার এখানে একটা মাথায় তিনি একটা সোনার পাত রেখেছিলেন এইভাবে আড়াআড়ি করে। তো এইখানে যে আলফা কণা যে সরাসরি সোনার পাতকে আঘাত করেছিল, এই যে সোনার পাতের উপরে যে পড়েছিল। তো এখানে পড়ার পরে, সোনার পাতের পরে পড়ার পরে, ওই যে আলফা কণাগুলো কিরকম আচরণ করেছিলেন তা দেখার জন্য তিনি লাস্টে একদম পেছনে একটা পর্দা ব্যবহার করেছিলেন। দেখছো, এই যে একটা পর্দার মতো দেখতে পাচ্ছি, এই পর্দাটা হচ্ছে জিঙ্ক সালফাইড, ZnS, জিঙ্ক সালফাইডের একটা পর্দা। তাহলে দেখো, তোমার পরীক্ষা যদি আসে যে তিনি যে তার যে পরীক্ষায় কোন ধরনের কণা ব্যবহার করেছিলেন, কণার নাম হচ্ছে আলফা কণা। ঠিক আছে, একটা তিনি ছিদ্রযুক্ত প্লেট ব্যবহার করেছিলেন। সেই ছিদ্রযুক্ত প্লেট কি ছিল? ছিদ্রযুক্ত লেড প্লেট ছিল। তারপরে তিনি যে পর্দাটা ব্যবহার করেছিলেন, সেই পর্দার নাম কি? জিঙ্ক সালফাইড। তারপরে তিনি কিসের পাত ব্যবহার করেছিলেন? এখানে যে পাতটি তিনি ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে সোনার পাত ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এই বিষয়গুলো তাহলে আমরা বুঝতে পারলাম। দেখো, এখানে এই চিত্রের মাধ্যমে আমরা আরো একটু সুন্দর করে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, দেখো এই যে বক্স থেকে তিনি আলফা কণা বের করেছিলেন, তাই না, নিক্ষেপ করেছিলেন। এই আলফা কণা একদম এইভাবে অতিক্রম করলো, এখানে একটু ফাঁকা থাকলো, ওই ফাঁকার ভিতর দিয়ে সামনে যে একটা সোনার পাত, এটা হচ্ছে সোনার পাত, সোনার পাতের উপরে এই আলফা কণা যে পড়লো। তারপরে ওই আলফা কণা বিভিন্ন রকম কি করলো বলতো, আচরণ করলো। কোনো আলফা কণা একদম সরাসরি ভেদ করে ওইদিকে চলে গেল, কেউ দিক পরিবর্তন করলো হালকা, আবার কেউ একদম দিক পরিবর্তন করলো 90 ডিগ্রি করে, একদম মানে একদম যেখানে যাচ্ছিল ওই দিকে আবার ফিরে আসলো কোনো কণা। এইভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন অনেকগুলো। কি সিদ্ধান্ত নিলেন? যেমন দেখো, আমরা এখন পর্যবেক্ষণ দেখব, তারপরে ছবি দেখব, যে ওইখানে এই পর্যবেক্ষণের সাথে যে সম্পর্কিত যে ছবি সেটা দেখবো, এবং এখান থেকে তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেই সমস্ত বিষয় সম্পর্কে দেখব। যেমন দেখো, তিনি এই যে পরীক্ষাটি করলো, তাই না, এই যে আলফা কণার বিচ্ছুরণ যে পরীক্ষাটা এইটা করলো। তো করার পরে তিনি দেখলেন যে আলফা কণায় সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে যায় এবং জিঙ্ক সালফাইড পর্দার উপরে প্রতিপ্রভা বা দীপ্যমান বা আলোকিত করে তোলে। দেখো, এই যে তিনি এই পাশ দিয়ে, দেখছো, এখান দিয়ে এই যে আলফা কণা নিক্ষেপ করেছিলেন, করার পরে এই যে সামনে একটা সোনার পাত রেখেছিলেন,
ওই সোনার পাত ভেদ করে বেশিরভাগই প্রায় 100টির ভিতরে 99% আলফা কণাই ওই সোনার পাত ভেদ করে সরাসরি চলে গিয়েছিল। যে কোথায় পড়ছিল, যেহেতু এটা জিঙ্ক সালফাইড, ওর উপরে টাস টাস করে এখানে আলোকিত করেছিল। মানে যখনই আলফা কণা পড়ে তখনই একটা ফুলকির মতো বের হয়ে যায়। ওই যে আমরা দেখি না যে হার্ডওয়্যারে যেগুলো দোকানে যে কাজ করে, যারা ওই কিসের কাজ, ওই যে ঝালাই করে না, লোহাতে ঝালাই করে, তো ওইখানে দেখবা যে এক ধরনের ফুলকির মতো বের হয়। তো ওইটার মতো এখানে জিঙ্ক সালফাইডের উপর একটা প্রতিপ্রভা বা দীপ্তিমান বা আলোকিত একটা অংশ তৈরি হয়েছিল। সেখান থেকে তিনি বুঝতে পারলেন যে 99% কণাই ওই সোনার পাত ভেদ করে চলে যায়। তো এইখান থেকে তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন? তো সিদ্ধান্ত তিনি এরকম নিয়েছিলেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা এবং ওই ফাঁকা স্থানে ইলেকট্রন অবস্থান করে। এটা তিনি কল্পনা করেছিলেন বা সিদ্ধান্ত নিয়েছিলেন। কিভাবে? যে ফাঁকা না হলে ওইরকম একটা যাচ্ছে ওই পাশ দিয়ে, মানে আলফা কণা যাচ্ছে, ওকে কোনো পরিবর্তন হচ্ছে না, একদম সোজাসুজি চলে যাচ্ছে, তাই না? আমরা সাধারণত রাস্তাঘাট দিয়ে যখন হাঁটি তখন লোকজন থাকে, তো আমরা তো বেঁকে চলে যাই, তারা সরাসরি তো যাইতে পারি না। যখন ফাঁকা থাকে, একদম ফাঁকা একটা মাঠে, আমরা ইচ্ছা মতো হেঁটে চলে যেতে পারি। তাহলে এই যে 99% আলফা কণাই সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে গিয়েছিল, একদম সোজাসুজি, যে পাশ দিয়ে ছিল একদম 180 ডিগ্রি কোণে একদম সোজাসুজি চলে যাচ্ছিল সরল পথে বা সরল রৈখিক পথে। তো এটা কখন সম্ভব হবে? যখন ওই আশেপাশে কেউ না থাকবে, তাই না? মানে তার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা আছে অধিকাংশ স্থানে ফাঁকা ছিল। এরপরে কিছু সংখ্যক আলফা কণা তাদের গতিপথে বেঁকে গিয়েছিল। দেখো এই যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, দেখছো? কিছু সংখ্যক এই যে এইগুলো বেঁকে যাচ্ছে, যে এরকম বেঁকে যাচ্ছে, যে এরকম হালকা বেঁকে যাচ্ছে, যে এরকম এরকম। তো এইভাবে এই যে কিছু সংখ্যক আলফা কণা তাদের গতিপথে বেঁকে গেল, এটি থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত বিধায় খুব অল্প সংখ্যক আলফা কণা এর কাছে এসে বিকর্ষিত হয়ে বড় কোণে বেঁকে যায়। খেয়াল করো, তো এখানে অধিকাংশ আলফা কণাই সোনার পাত ভেদ করে সরাসরি চলে গিয়েছিল, কিন্তু খুবই কম সংখ্যক 100টাতে একটা মনে করো এটা কি করেছিল, এখানে যখন এই পাশ দিয়ে যাওয়া শুরু করলো, দেখছো যখন যাইতে থাকলো, তখন যখন এরা হালকা নিউক্লিয়াসের সাথে ধাক্কা খালো, তখন তারা হালকা বেঁকে গেল। এই জন্য বলছে নিউক্লিয়াস, কারণ কি নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বিশিষ্ট। আর এদের এই যে হিলিয়াম নিউক্লিয়াস, তাই না, এই যে He2+ আর এখানে 2টা ইলেকট্রন রয়েছে, এরাও তো ধনাত্মক, কারণ এদের প্রোটন সংখ্যা আছে কেন্দ্রে। তো প্রোটন সংখ্যা থাকার কারণে এরা ওদের মাধ্যমে বিকর্ষিত হয়ে যায়। নিউক্লিয়াস তো ধনাত্মক চার্জযুক্ত, এই জন্য তো নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত বিধায় খুব অল্প সংখ্যক আলফা কণা এর এসে বিকর্ষিত হয়ে বড় কোণে বেঁকে চলে যায়। প্রায় এরপর 3 নম্বর যে পর্যবেক্ষণটা করেছিলেন, যে প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা সোজাসুজি কি করে একদম বিপরীত দিকে ফিরে আসে, যেখানে ওই কেন্দ্রের সাথে যখন লাগে, দেখছো এই যে এটার সাথে যখন লাগে একদম 90 ডিগ্রি কোণে একদম বেঁকে চলে আসে ফিরে। পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্র পরমাণু আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র, এটা তিনি কল্পনা করেছিলেন বা সিদ্ধান্ত নিয়েছিলেন। পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্র পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র বা অনেক নগণ্য বলা যায়, অনেক ক্ষুদ্র, এজন্য এরকম হয়েছিল। মানে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্র পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র, এটা তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এই পর্যবেক্ষণ থেকে। তাহলে দেখো আমরা এই 3টা পর্যবেক্ষণ দেখলাম এবং 3টা পর্যবেক্ষণ থেকে তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন। এখন রাদারফোর্ড যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেছিলেন, ওই পরীক্ষার মাধ্যমে তিনি যে স্বীকার্যগুলো করেছিলেন বা তিনি পরমাণু সম্পর্কে যে ধারণা পোষণ করেছিলেন বা যেগুলো তিনি আবিষ্কার করেছেন, সেগুলো হচ্ছে, দেখো 1 নম্বরটা রয়েছে পরমাণুর একটি কেন্দ্র আছে বা নিউক্লিয়াস। এটাকে বলা হয় কি নিউক্লিয়াস। পরমাণুর একটা কেন্দ্র আছে, এটাকে বলা হয় নিউক্লিয়াস। পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ নিউক্লিয়াসের ভিতরে কি কেন্দ্রীভূত থাকে। এই যে পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ, দেখছো এই যে হচ্ছে একদম মাঝখানে যেটা, এটা হচ্ছে কি বলতো নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস। এই পরমাণু নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে? নিউট্রন থাকবে এবং প্রোটন থাকবে। তাই এখানে তিনি বলেছেন যে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ নিউক্লিয়াসের ভিতরে কি কেন্দ্রীভূত থাকে। এটা হচ্ছে 1 নম্বর স্বীকার্য। 2 নম্বর স্বীকার্য হচ্ছে পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। আচ্ছা,
তো কেন তড়িৎ নিরপেক্ষ, তোমাদের পরীক্ষা আসলে কিন্তু এতটুক লিখবা, যে এতটুক, এই এতটুক লিখবা, এই যে এতটুক লিখবা সে কার্যগুলো যদি আসে, অথবা যদি এই মডেলটা বর্ণনা করতে বলে তাহলে এতটুকুই লিখে দিবা। এই যে ব্যাখ্যা যেটা এখানে দেওয়া হয়েছে এতটুকু তোমাদের দেওয়ার দরকার নেই। দেখো এখানে বলছে পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ বা হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। সামগ্রিকভাবে কেন তড়িৎ বা বিদ্যুৎ নিরপেক্ষ? কারণ হচ্ছে নিউক্লিয়াসে, এই যে আমরা পড়লাম যে কেন্দ্রের ভিতরে একটা কেন্দ্র থাকে, তাই না, এটা কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। তো ওই নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সংখ্যা এবং কক্ষপথে পরিভ্রমণশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যা কি বলতো সমান। তো কেন্দ্রের ভিতরে এই যে কেন্দ্র, মানে একটা নিউক্লিয়াসের ভিতরে অর্থাৎ পরমাণু কেন্দ্রের ভিতরে যে কয়টা প্রোটন থাকে, বাইরে এই যে দেখো এখানে 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 এরকম ততগুলোই ইলেকট্রনও থাকে। যেমন দেখো এখানে আমরা কার্বনেরটা দেখতে পাচ্ছি, কার্বন অ্যাটম। এই কার্বনের কেন্দ্রে, এই যে কেন্দ্রের ভিতরে 6টা প্রোটন আছে। 6টি কি আছে বলতো প্রোটন। প্রোটনগুলোর চার্জ হচ্ছে পজিটিভ, আর নিউট্রনের ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, মাইনাস। তাহলে মাইনাস 6টা কি রয়েছে বলতো, ইলেকট্রনও 6টা রয়েছে। যেমন দেখো 1 2 3 4 5 6। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6টা ইলেকট্রন রয়েছে। আর কেন্দ্রের ভিতরে, একদম কেন্দ্রের ভিতরে এখানেও 1 2 3 4 আরো রয়েছে, এখানে 2টা, তো 4টা এখানে দেখা যাচ্ছে, আর 2টা রয়েছে, এখানে মোট 6টা রয়েছে। কি রয়েছে বলতো প্রোটন। তো প্রোটন গুলোর চার্জ হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ 6টা আর নেগেটিভ 6টা যোগ করলে কত হয়, 0 হয়ে যায়। এর জন্য এরা সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ বা বিদ্যুৎ নিরপেক্ষ বা তড়িৎ নিরপেক্ষ। তো এখানে পরীক্ষা যদি আসে আমরা শিকার্যের কথা দেখো এতটুক শুধুমাত্র লিখে দেওয়া, পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ, এতটুক লিখে দিলে হয়ে যাবে। এরপর 3 নম্বরটা হচ্ছে রাদারফোর্ড তার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন, তাই তার অন্য নাম হচ্ছে সৌর মডেলও বলা হয়। দেখো রাদারফোর্ড তার পরমাণু যে মডেলটাকে তার সাথে তুলনা করেছিলেন, সৌরজগতের সাথে তিনি তুলনা করেছিলেন, সৌরজগতের সাথে তুলনা করেছেন। এজন্য তার মডেলের আরেক নাম হচ্ছে সৌর মডেল। কি মডেল? সৌর মডেল। কেন বলা হয় সৌর মডেল? কারণ তিনি তার মডেল কে সৌরজগতের সাথে তুলনা করেছেন। এখন কথা হচ্ছে কেন তিনি সৌরজগতের সাথে তুলনা করলেন। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে আবর্তনশীল গ্রহসমূহের মতোই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। এটা রাদারফোর্ড ভাবতেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন নিজ নিজ কক্ষপথে গ্রহসমূহ আবর্তন করে। যেমন দেখো আমরা এই পাশের চিত্রটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে এখানে বাকি যে গ্রহগুলো আছে না, যেমন পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এরকম আরো অনেক এটা গ্রহ রয়েছে। ওই গ্রহগুলো কি করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে আবর্তন করে, তাই না, এরকম আবর্তন করে। তো সেম ভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ইলেকট্রন গুলো কি করতো, ওইরকম ভাবে আবর্তন করতো, মানে কেন্দ্র করে। এজন্য রাদারফোর্ড তার মডেলটিকে সৌর মডেলও বলেছিলেন, সোলার সিস্টেম মডেলও বলেছিলেন। ঠিক আছে, তাহলে দেখো এজন্য তিনি কি করেছিলেন, রাদারফোর্ড তার মডেলকে সৌর মডেলের সাথে, সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। ঠিক আছে না? তাহলে কেন তুলনা করেছিলেন? তিনি মনে করতেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন বাকি গ্রহগুলো ঘুরতে থাকে, ইলেকট্রনও ঠিক সেরকম পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ওইভাবে ঘুরতে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এরপর 4 নম্বর যে স্বীকার্যটা তিনি করেছিলেন, দেখো বলছিলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান থাকে বলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হয় না। এই কথাটা তোমরা হয়তোবা বুঝলে না, তাই না? এই দেখো পাশের চিত্রটা দেখো, তাহলে বুঝতে পারবা। এই যে কেন্দ্রে কি থাকে বলতো, নিউক্লিয়াস থাকে। ওই নিউক্লিয়াস এই ইলেকট্রন গুলোকে, বাইরে তো ইলেকট্রন থাকে তাই না, যখন এই ইলেকট্রন গুলো এরকম ভাবে চারদিকে ঘুরতে থাকে তখন ওই যে ইলেকট্রন, নিউক্লিয়াস কি করে ওই ইলেকট্রন গুলোকে কেন্দ্রের দিকে টান দেয়, কেন্দ্রের দিকে টান দেয়। এই কেন্দ্রের দিকে যে বলটা প্রয়োগ করে এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। তাহলে এখানে নিউক্লিয়াস গুলো তো কেন্দ্রে চলে আসার কথা, কিন্তু কেন্দ্রে কেন চলে আসে না? চলে আসে না আরেকটা কারণে, সেটা হচ্ছে এটা যখন ঘূর্ণমান থাকে তখন এই যে নিউক্লিয়াসকেও কিন্তু ইলেকট্রন কি করে বলতো, ইলেকট্রনও নিউক্লিয়াসকে বাইরের দিকে একটা বলে টানে। এই যে বাইরের দিকে যে বলটা টানলো সেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। বলা হয় কেন্দ্র বিমুখী বল। এই যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল, এই দুইটা বল সমান হয়, পরস্পর কি হয় বলতো, সমান হয়। সমান হয়ে যাওয়ার কারণে নিউক্লিয়াসও বাইরের দিকে চলে যেতে পারে না, আবার ইলেকট্রনও কি করতে পারে না, ভিতরের দিকে প্রবেশ করতে পারে না। বিষয়টা আবার আমি রিপিট করতেছি, দেখো
এখানে তিনি বলেছেন যে মানে এখানে মানে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কি এই যে নিউক্লিয়াস থাকে কেন্দ্রের ভিতরে কি থাকে বলতো, মানে পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস না, মানে ভিতরে থাকে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসটাকেই কেন্দ্র বলা হয়, কেন্দ্রটাই হচ্ছে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসটাই হচ্ছে কেন্দ্র। তো ওই কেন্দ্র হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, তাই না, প্লাস রয়েছে। আর এখানে বাইরে বিভিন্ন কক্ষপথে, যে কক্ষপথগুলোতে রাদারফোর্ডের মতে এই যে কক্ষপথগুলোতে অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে তো ইলেকট্রন গুলো ঘুরতে থাকে এরকম, তো ওই যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো এরকম ঘুরতে থাকলো, তো ঘুরতে থাকলে ওই নিউক্লিয়াস কি করে ইলেকট্রন গুলোকে নিজের দিকে টান দেয়, এই যে কেন্দ্রের দিকে টান দেয়, একটা বলে টান দেয়, ওই বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল, এই বলটাকে কি বলা হয় কেন্দ্রমুখী বল। ঠিক এই যে ইলেকট্রনকে নিউক্লিয়াস তার কেন্দ্রের দিকে টান দিল একটা বলে, সেটাকে বলে কেন্দ্রমুখী বল। ঠিক কি করে ইলেকট্রনও নিউক্লিয়াসকে তার বাইরের দিকে টান দেয়, কি তুমি কক্ষপথের দিকে চলে আসো, নিউক্লিয়াস ইলেকট্রনকে বলে যে তুই কেন্দ্রের দিকে চলে আসো, আর ইলেকট্রনও নিউক্লিয়াসকে কি করে কেন্দ্র থেকে বাইরের দিকে এটা টান প্রয়োগ করে, তাই না, বাইরের দিকে, ওইটাকে বলা হয় কেন্দ্রবিমুখী বল, তাই না। তো এই যে কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল, এই দুটা বল পরস্পর সমান হয়ে যাওয়ার কারণে নিউক্লিয়াসও ইলেকট্রনের দিকে চলে যেতে পারে না, আবার ইলেকট্রনও নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রের দিকে চলে আসতে পারে না। বুঝতে পেরেছো? এই জন্য ইলেকট্রন গুলো নিউক্লিয়াসে পতিত হয়ে যায় না। বুঝতে পেরেছো তো নাকি? তাহলে এটাকেই বলা হয় ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান থাকে বলে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসে পতিত হয় না। তাহলে এই যে চারটা আমরা কি করলাম, স্বীকার্য পড়লাম, এই স্বীকার্যগুলো কিন্তু পরীক্ষায় আসবে, চিত্র দিয়ে বলবে যে উদ্দীপকের যে মডেলটা কথা বলা হচ্ছে মডেলের স্বীকার্যগুলো লেখো, তাহলে এই স্বীকার্যগুলো তোমাকে লিখতে হবে। এখন মোটামুটি আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে যা জানার সবকিছু জেনে ফেলেছি। এখন পরীক্ষায় যেরকম প্রশ্ন আসতে পারে, যেমন দেখো রাদারফোর্ড পরমাণু মডেলকে সোলার মডেল বলা হয় কেন? তাহলে রাদারফোর্ড তার মডেলটিকে উপস্থাপনের সময় বলেছিলেন যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে বা চারিদিকে বৃত্তাকার পথে আবর্তন করে, ঠিক যেমন সূর্যকে কেন্দ্র করে আমাদের সৌরজগতের সকল গ্রহ প্রদক্ষিণ করে বা ঘোরে। তো সৌরজগতের সাথে মিল রেখে মডেলটি দেওয়ার কারণে একে কি বলা হয়, সোলার মডেল বা সৌর মডেল বলা হয়। সোলার মডেল, একে কি বলা হয়, সোলার মডেল বা সৌর মডেল বলা হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরীক্ষায় যদি আসে এতটুকু লিখে দিবা যে রাদারফোর্ড তার মডেলটিকে সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। কেন? কারণ তিনি মনে করতেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বাকি যে গ্রহগুলো ঘুরতে থাকে, তো নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ইলেকট্রন গুলো ওইভাবে ঘুরতে থাকে। এজন্য তিনি তার মডেলটিকে সৌর মডেল বলেছিলেন বা সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। এজন্য তার মডেলকে সোলার মডেল বলা হয় অথবা সৌর মডেল বলা হয়, সোলার সিস্টেম মডেল বলা হয় বা সৌর মডেল বলা হয়। দেখো সোলার মডেল, সোলার সিস্টেম মডেল, সৌর মডেল সব কিন্তু একই শব্দ। আচ্ছা, এরপরে পরীক্ষায় আরো একটা প্রশ্ন আসতে পারে, যেমন রাদারফোর্ড পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেলও কিন্তু বলা হয়। একটু আগে আমরা দেখলাম যে সোলার মডেল বলা হয়, আর একদম প্রথমে আমরা যে চার্টটা দেখেছিলাম একদম ক্লাসের শুরুতে, ওখানে আমরা দেখছিলাম যে নিউক্লিয়ার মডেল লেখা ছিল। কেন লেখা ছিল? কারণ হচ্ছে রাদারফোর্ডের মতে পরমাণুর একটি কেন্দ্র আছে, যে কেন্দ্রটাকে আমরা কি বলি, নিউক্লিয়াস বলি, তাই না। এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছিলেন বলে এই মডেলটিকে নিউক্লিয়ার মডেল বলা হয়। এই যে নিউক্লিয়াস যে আছে এটা কিন্তু অন্যান্য বিজ্ঞানীরাও স্বীকার করেছেন, তাই না। তো এই যে নিউক্লিয়াস রয়েছে, ইনি এই বিজ্ঞানী রাদারফোর্ড এটাকে কিন্তু বর্ণনা করেছিলেন সর্বপ্রথম, তিনি এটাকে উপস্থাপন করেছিলেন যে একটা নিউক্লিয়াস বা কেন্দ্র আছে, কার, পরমাণুর। তাহলে পরমাণুর একটা নিউক্লিয়াস বা কেন্দ্র আছে, এটা সর্বপ্রথম তিনি বলেছিলেন। এজন্য তার যে মডেল, সেই মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয় এবং এই নিউক্লিয়ার মডেল নামেই তার মডেলকে ডাকা হয়, যেটা আমরা একদম প্রথমেই কিন্তু আলোচনা করেছিলাম। এরপরে রাদারফোর্ড পরমাণু মডেলকে পারমাণবিক মডেলও বলা হয়। দেখো কতগুলো নামে ডাকা হয়, যেমন নিউক্লিয়ার মডেল বলা হয়, তারপরে দেখো আমরা জানলাম যে সৌর মডেল বা সোলার সিস্টেম মডেলও বলা হয়, আবার এখন জানলাম যে পারমাণবিক মডেলও বলা হয়। কেন রাদারফোর্ড মডেলটিকে পারমাণবিক মডেল বলা হয়? কারণ এটি পারমাণবিক নিউক্লিয়াসের ধারণাটি চালু করেছিল এবং এটিকে একটি পরমাণুর কাঠামোর মূলে স্থাপন করেছিল। তো নিউক্লিয়াসের আবিষ্কারটি পারমাণবিক গঠন সম্পর্কে আমাদের বোঝার একটা টার্নিং পয়েন্ট ছিল,
পারমাণবিক পদার্থবিদ্যা এবং রসায়নে আরো উন্নয়নের দিকে পরিচালিত করেছিল। এজন্যই তার যে মডেল, তার মডেলকে পারমাণবিক মডেলও বলা হয়। দেখো, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি কি ছিল, তো রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি ছিল বলবিদ্যা, আর বোরের পরমাণু মডেলের ভিত্তিটা ছিল কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এরপরে দেখো, পরীক্ষা যদি আসে যে পরমাণুর কেন্দ্র ধনাত্মক আধান বিশিষ্ট হয় কেন, এখান থেকে এই প্রশ্নটা হতে পারে। তাহলে পরমাণু কেন্দ্র শুধু প্রোটন এবং নিউট্রন থাকে, তাই না? আমরা দেখলাম যে রাদারফোর্ডের পরমাণু যে মডেলটা রয়েছে তার কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। তো এই যে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন গুলো। তো এখানে পরমাণু কেন্দ্র শুধু প্রোটন এবং নিউট্রন থাকে, আর নিউট্রন নিরপেক্ষ এবং প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত হয়, পরমাণু কেন্দ্র ধনাত্মক আধানযুক্ত বা নিউক্লিয়াসটা ধনাত্মক আধানযুক্ত, তাই পরমাণু কেন্দ্র ধনাত্মক আধান বিশিষ্ট। যেমন দেখো, এখানে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি একটা। এই চিত্র অনুসারে এখানে কেন্দ্রে রয়েছে কে বলতো? প্রোটন রয়েছে, প্রোটন। আর এই কেন্দ্রে কিন্তু ইলেকট্রন থাকে না, ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, তো এরা থাকে কিন্তু বাইরে। যেহেতু শুধুমাত্র পজিটিভ অর্থাৎ প্রোটনটাই কেন্দ্রের ভিতরে থাকে, এজন্য এই কেন্দ্রটাকে ধনাত্মক ধরা হয়। ঠিক আছে না? পরীক্ষা যদি আসে এই যে এইভাবে তোমরা লিখে দিবা। আচ্ছা, এরপরে ওই যে আমরা প্রথমে এটা আলোচনা করেছিলাম, আবার এখন আলোচনা করছি পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয় কেন। পরমাণু হচ্ছে আধান নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ, কেননা পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে ঠিক সে কয়টি ইলেকট্রনও থাকে। একটু আগেও আমরা সেটা দেখলাম। তো প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, যার ফলে পরমাণু সামগ্রিক চার্জ শূন্য হয়ে যায়, অর্থাৎ চার্জ নিরপেক্ষ হয়। যেমন এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রে কার্বন অ্যাটমকে দেখতে পাচ্ছি। তো কার্বনের কেন্দ্রে 6টি কি রয়েছে বলতো? প্রোটন রয়েছে, আর প্রোটন গুলো হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, তাহলে +6 দিয়ে প্রকাশ করলাম। আর বাইরে ঠিক 6টি ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রন গুলো হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, তাহলে মাইনাস, তাহলে প্লাস এবং মাইনাস যোগ করলে কত? 0। এর জন্য সামগ্রিকভাবে এই যে এরা হচ্ছে চার্জ নিরপেক্ষ। তো কার্বনের মতো বাকিগুলো সেম, একই রকম। তারপরে আমাদের পরীক্ষায় এখন যেগুলো জানবো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাদারফোর্ডের যে পরমাণু মডেল আমরা জানলাম, ওই মডেল সম্পর্কে তো আমরা অনেক কিছু আলোচনা করলাম। এখন ওই রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাও রয়েছে, মানে কিছু ভুল রয়েছে। সেই ভুলগুলো কি কি আমরা সেটা এখন আলোচনা করব। ঠিক আছে? তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের কি সীমাবদ্ধতা বা ব্যর্থতা বলতে পারি, বা তার যে পরমাণু মডেলটা ছিল সেখানে তিনি যে ভুলগুলো করেছিলেন বা যেগুলো তিনি উপস্থাপন করতে পারেন নাই, বা তার মডেল অনুসারে যেগুলো ব্যাখ্যা করা সম্ভব হয় না, সেগুলো একটু আলোচনা করব। যেমন দেখো, এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার বা আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেন নাই। তিনি এই যে পরমাণুগুলোর যে কক্ষপথ রয়েছে, দেখছো বিভিন্ন কক্ষপথ রয়েছে, এই যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তো দেখো, কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় ব্যাসার্ধ। তো এইখানে দেখো, এইখানে কেন্দ্র থেকে যদি প্রথম কক্ষপথ হচ্ছে এটা, দ্বিতীয় কক্ষপথ হচ্ছে এটা, আবার প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এইটা আছে লাস্টে আছে তৃতীয় কক্ষপথ। এরকম অসংখ্য অগণিত অসীম সংখ্যক কি রয়েছে? কক্ষপথ রয়েছে। এই কক্ষপথগুলোর যে আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, এটা কিন্তু রাদারফোর্ড বর্ণনা করতে পারেন নাই। দেখো, এখানে বিভিন্ন ধরনের কক্ষপথ রয়েছে, যেমন কক্ষপথ, এই যে এন এর মান দিয়ে কক্ষপথকে নির্দেশ করে, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, তাই এখানে এন এর মান 1। এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তাই এটা এন এর মান হচ্ছে 2। এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, এন এর মান কত? 3। এই যে কক্ষপথগুলোর আকার কেমন হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কি বলা হয় কি? ব্যাসার্ধ। এই ব্যাসার্ধগুলোর আকার বা আকৃতি কেমন হবে, এই সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারেন নাই। এটা হচ্ছে তার ব্যর্থতা বা সীমাবদ্ধতা। বুঝতে পেরেছো তো? এটাই পরীক্ষা আসবে, এরকম ব্যর্থতা বা সীমাবদ্ধতা সম্পর্কে। এরপরে সৌরজগতের সূর্য এবং গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। কাজে চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে। কাজেই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা সঠিক হয় নাই। দেখো, তিনি তো বলেছিলেন তার মডেলটা হচ্ছে সৌরজগতের মতো, তিনি তার মডেলকে কি করেছিলেন? সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। তিনি কি বলেছিলেন? যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ভাবে ঘোরে, ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ইলেকট্রন গুলো ঘোরে। এখন এই যে সৌরজগতের সাথে তিনি তার মডেলটিকে তুলনা করলেন, সৌরজগতের যে গ্রহগুলো আছে, যেমন দেখো বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই গ্রহগুলো নিউক্লিয়াসে রেখে, কাকে নিউক্লিয়াসে রেখে?
সূর্যকে নিউক্লিয়াসে রেখে। তো সূর্য তো চার্জ নিরপেক্ষ, আর ওই বস্তুগুলোও মানে ওই গ্রহগুলোও কিন্তু চার্জ নিরপেক্ষ। তো চার্জ নিরপেক্ষ এরা কি করতে পারে, একজন আরেকজনকে এরকম ভাবে আবর্তন করতে পারে। কিন্তু নিউক্লিয়াস, আমরা যে পরমাণুর যে নিউক্লিয়াসটা ছিল সেটা তো ধনাত্মক চার্জ যুক্ত ছিল, দেখো ধনাত্মক চার্জ যুক্ত, এবং বাইরে যে ইলেকট্রন গুলো ছিল সেই ইলেকট্রনও কিন্তু ঋণাত্মক চার্জ যুক্ত। তো ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ এটা কিন্তু নিরপেক্ষ না। যখন চার্জ যুক্ত কোনো কিছু বা কোনো কণা এইভাবে বৃত্তাকার পথে ঘোরে, তখন তো এটার সাথে আর চার্জ নিরপেক্ষ যেটা আছে, মানে সৌরজগতের যে গ্রহ এবং সূর্য রয়েছে এটাকে কেন্দ্র করে যখন ঘোরা, দুইটা তো সেম না। আবার বোঝায় কি বলছি, যে সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহগুলো ঘোরে, এখানে সূর্যেরও কোনো চার্জ নাই, আবার বাকি গ্রহগুলোরও কিন্তু কোনো চার্জ নাই। কিন্তু এই যে পরমাণুর নিউক্লিয়াস এটা কিন্তু ধনাত্মক চার্জ যুক্ত, একটু আগেও আমরা এটা আলোচনা করেছি, একটা প্রশ্ন দেখেছি। আবার ইলেকট্রনের চার্জও কিন্তু নেগেটিভ, তাহলে এখানে চার্জ রয়েছে, তো দুইটা বস্তুর এখানে দুইটা বস্তুর চার্জ রয়েছে, তারা ঘুরতেছে, আর এখানে সৌরজগতে যারা ঘুরতেছে তাদের তো চার্জ নাই। তো চার্জবিহীন বস্তুর সাথে তিনি চার্জ যুক্ত বস্তু তুলনা করেছেন, এটা কিন্তু তার সঠিক হয় না, এটা কাজটা তার ঠিক হয়নি, তাই না? এরকম এরপরে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে বা পরিভ্রমণ করে বা ঘূর্ণন করে তার কোনো ধারণা তিনি এই মডেলে উপস্থাপন করতে পারেন নাই বা এভাবে তুলে ধরতে পারেন নাই। যেমন দেখো পাশের চিত্রে আমরা নাইট্রোজেনকে দেখতে পাচ্ছি, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন আছে। এই 7টা ইলেকট্রন গুলো দেখো প্রথম কক্ষপথে 2টা থাকে, তারপরে বাকি কক্ষপথে এরকম 5টা ইলেকট্রন থাকে। তো এইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে বা বিভিন্ন কক্ষপথে এরকম ভাবে অবস্থান করে। এই যে অবস্থান করাটা এটা কিন্তু রাদারফোর্ড বর্ণনা করতে পারেন নাই, এটা তার একটা সীমাবদ্ধতা। তারপরে তিনি আরো একটা জিনিস বর্ণনা করতে পারেন নাই, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে তার যে রাদারফোর্ডের কোনো অস্তিত্বই থাকে না, একদম বাদ যায়। সেটা হচ্ছে দেখো রাদারফোর্ড তার মডেলটিকে কি করেছিলেন, বলেছিলেন যে সৌরজগৎকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘোরে, তার নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ইলেকট্রন গুলো এরকম ভাবে ঘোরে। এখানে সরাসরি তিনি বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। তো নিউক্লিয়াস তো ধনাত্মক চার্জ যুক্ত, তো ধনাত্মক চার্জ যুক্ত এরকম নিউক্লিয়াস, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত যে মাইনাস। তো ম্যাক্সওয়েল একজন বিজ্ঞানী, ওই ম্যাক্সওয়েল একটা তত্ত্ব আছে, পরীক্ষিত তত্ত্ব আছে। সেই তত্ত্ব হচ্ছে এরকম যে ম্যাক্সওয়েল বলেছিলেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি বিকিরণ করবে বা হারিয়ে ফেলবে। যখন এই যে ইলেকট্রন গুলো যদি এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, বৃত্তাকার পথে ঘুরলে আস্তে 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 শক্তি হারায় ফেলে দেখছো প্রথমে তারা ছিল এই সোজাসুজি, কিন্তু শক্তি হারায় তারা দেখো এই পজিশনে চলে আসলো। দেখছো আস্তে 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 তার কি হয়ে যাবে, ক্রমাগত ক্ষুদ্রতর পথ পরিভ্রমণ করবে, মানে আস্তে আস্তে পথটা ছোট হয়ে যাবে, কারণ শক্তি কমে যাবে, আগের মতো আর পথ হাঁটতে পারবে না। তাহলে কি করবে, একসময় এরকম শক্তি হারায় এরকম যাইতে 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 একদম নিউক্লিয়াসের ভিতরে চলে যাবে। ঠিক আছে, যখন কোনো আধান অন্য কোনো আধানকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকবে, তখন আস্তে আস্তে তার শক্তি হারাই ফেলতে ফেলতে একসময় একদম কেন্দ্রে চলে যাবে। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। এখন এই যে ম্যাক্সওয়েলের যে তত্ত্ব, এই তত্ত্ব তো সঠিক রয়েছে, মানে এটা পরীক্ষিত। এই তত্ত্ব অনুসারে এই যে তিনি মানে কে রাদারফোর্ড বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো এরকম ভাবে ঘোরে। যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম ভাবে ঘুরতে থাকতো, তাহলে এই ইলেকট্রন গুলো একসময় কেন্দ্রে পতিত হয়ে যেত এখানে, তখন এই পরমাণুর কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু সেরকম তো হয় না, তাহলে এটা তার ভুল ছিল। দেখো এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথও কি হয়ে যাবে, ছোট হতে থাকবে। এই যে ছোট হতে থাকতেছে আস্তে 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 দেখো ছোট হয়ে যাচ্ছে, এবং একসময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে, এই যে মাঝখানে একদম বসে যাবে বা ওর উপরে চলে যাবে। তো সেটা তো হয় না, দেখছো, অর্থাৎ পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণু স্থায়ী হবে না, কিন্তু প্রকৃতপক্ষে সেটা ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু কি না, সঠিক না, বা মডেলটি সঠিক নয়, এরকম তো হয় না। তাহলে এটা তিনি তার ব্যর্থতা। এরপরে পারমাণবিক বর্ণালী তিনি ব্যাখ্যা দিতে পারেন না। একটা পরমাণু থেকে বর্ণালী তৈরি হয়। বর্ণালী জিনিসটা কি, ভিন্ন ভিন্ন তরঙ্গ বিশিষ্ট তাড়িৎচুম্বকীয় তরঙ্গের সমষ্টিকে বর্ণালী বলা হয়। যেমন দেখো আমরা চিত্রে দেখছো রংধনু দেখতে পাচ্ছি, ওটা কিন্তু একটা বর্ণালী। দেখছো রংধনুতে 7টা রং থাকে, তাই না? তো এরকম পরমাণু থেকেও এরকম রং তৈরি হয় বা বর্ণালী তৈরি হয়।
যেগুলো আমরা খালি চোখে দেখতেও পারি, নাও দেখতে পারি। এই যে বর্ণালীটা তৈরি হলো, এইটার বর্ণনা কিন্তু রাদারফোর্ড দিতে পারেন নাই। কিন্তু এই যে নিলস বোরের মানে নিলস বোর যেটা এর পরে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাস ইনশাল্লাহ, ওই মানে মডেল অনুসারে কিন্তু পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা দেওয়া সম্ভব হচ্ছে। কিন্তু রাদারফোর্ড কেন একটা পরমাণু থেকে এরকম পারমাণবিক বর্ণালী তৈরি হয় এটা তিনি ব্যাখ্যা দিতে পারেন নাই, তাহলে এগুলো তার ব্যর্থতা। এখন পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে, দেখো প্রশ্ন যেমন হতে পারে, আমরা যে আলোচনাটা করলাম এতটুক থেকে প্রশ্ন, দেখো আমরা কিন্তু যতটুকু আলোচনা করলাম এর ভিতরে সব উত্তর কিন্তু সবই আছে। যত রকমের প্রশ্ন হবে ইনশাল্লাহ সব রকমের উত্তর কিন্তু এই ভিতরে রয়েছে। কিন্তু পরীক্ষায় আসলে আমরা কিভাবে লিখবো সেটা, যেমন দেখো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটা তো আর ব্যাখ্যা করার দরকার নেই, তোমরা বুঝতেই পারতেছো যে এটা কিসের চিত্র। যে কেবল যে চিত্রটা আমরা দেখলাম ম্যাক্সওয়েলের যে তত্ত্ব, ওই তত্ত্ব অনুসারে ইলেকট্রন কি করতেছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে ঘুরে কেন্দ্রে পতিত হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই না? তো এখানে 1 নম্বর প্রশ্ন, উদ্দীপকের তত্ত্ব অনুসারে পরমাণুর অস্তিত্ব ব্যাখ্যা করো। এই যে উদ্দীপকের যে তত্ত্বটা সেটা কি, উদ্দীপকে ম্যাক্সওয়েলের তত্ত্ব এর কথা বলা হয়েছে, মানে উদ্দীপকে ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা ওই তত্ত্বটাকে দেখানো হয়েছে। তো এখানে ম্যাক্সওয়েলের তথ্যানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণনের পথ কি হতে থাকবে, ছোট হতে থাকবে এবং এক সময় সেটি নিউক্লিয়াসের উপরে পতিত হয়ে যাবে। অর্থাৎ পরমাণুর অস্তিত্ব কি হয়ে যাবে, থাকবে না, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে এবং তা পরমাণু স্থায়ী হবে না, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে অস্তিত্ব। কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না, তাই না? এরকম হয় না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণুর অস্তিত্ব থাকবে না। তাহলে দেখো পরীক্ষায় যদি এরকম আসে যে অস্তিত্ব ব্যাখ্যা করো, অথবা বলতে পারে যে এটার এই তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের যে পরমাণু মডেল, অর্থাৎ এই মডেল মানে পরমাণুর অস্তিত্ব সংকটের ভিতরে পড়বে বা অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে, এই ধরনের যাই বলুক না কেন সবগুলো উত্তর সেম হবে, এতটুকুই তোমরা লিখে দিবা, মানে এই যে এই উত্তরটাই তোমাদের পরীক্ষায় লিখে দিবা। এরপরে দেখো প্রশ্ন এখান থেকে আরেকটাও হতে পারে, মানে সেম চিত্র দিয়ে আরেকটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে উদ্দীপকটি যে মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে তার বর্ণনা করো। তাহলে দেখো এই যে এই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটা সঠিক না, তাই না? এটাই তার সীমাবদ্ধতা। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা প্রকাশ করে এটা, তাই আমাদের লিখতে হবে ওই রাদারফোর্ড পরমাণু মডেলের কি স্বীকার্য সমূহ। বর্ণনা মানে কি, স্বীকার্য। আমরা একটু আগে স্বীকার্য গুলো পড়লাম না, ওই স্বীকার্য গুলো সংক্ষেপে, দেখছো কত সংক্ষেপে এখানে দেওয়া, এখানে কিন্তু বিস্তারিত, ওখানে তো আমি তোমাদের বর্ণনা দিছি, এখানে কিন্তু সংক্ষেপে উপস্থাপন করেছে। যেমন পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস, এটা হচ্ছে স্বীকার্য। এখানে কিন্তু কোনো ব্যর্থতা উল্লেখ করা যাবে না, পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। 2 নম্বর স্বীকার্য হচ্ছে পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। রাদারফোর্ড তার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন, তাই তার অন্য নাম হচ্ছে সৌর মডেল, মানে ওই মডেলের অন্য নাম হচ্ছে সৌর মডেল বা হচ্ছে কি বলতো সোলার সিস্টেম মডেল। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান থাকে বলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কি করে না, পতিত হয় না, আবার নিউক্লিয়াসও ইলেকট্রনের দিকে চলে যায় না, তাই না? এরকম হয়। তো এই চারটা পয়েন্ট আমরা লিখে দেবো। এরপরে প্রশ্ন হতে পারে এরকম একটা, দেখছো এই যে একটা চিত্র আমরা দিয়েছি এখানে একটা মডেলের, উদ্দীপকের মডেলের স্বীকার্য, সাফল্য এবং ব্যর্থতা বা সীমাবদ্ধতা সম্পর্কে লিখতে হবে। এখানে সবগুলো পরীক্ষায় যে আসবে এটা না, হয়তোবা এরকম একটা চিত্র দিয়ে শুধুমাত্র স্বীকার্য লিখতে বলবে, অথবা সাফল্য সম্পর্কে লিখতে বলবে, অথবা সীমাবদ্ধতা সম্পর্কে লিখতে বলবে। তো লিখতে বললে আমরা কিভাবে লিখবো, দেখো আমি একসাথে উত্তরগুলো দিয়েছি, হ্যাঁ তোমরা যে তোমাদের পরীক্ষা যেটা আসবে সেটা লিখবা। উদ্দীপকের মডেলটি হচ্ছে রাদারফোর্ডের মডেল। এই মডেলের স্বীকার্য, সাফল্য এবং সীমাবদ্ধতা আমরা পাশাপাশি উল্লেখ করেছি। যেমন স্বীকার্য হচ্ছে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। এতটুকু সংক্ষেপে এইভাবে লিখলেই হবে, অত বেশি লেখা লাগবে না, তোমাদের বোঝানোর জন্য অনেক বেশি আলোচনা করেছে, ঠিক আছে? পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ, তারপরে রাদারফোর্ড তার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন, তাই তার অন্য নাম হচ্ছে সৌর মডেল। শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য আমাদের অনলাইন কোর্স রয়েছে। মাত্র 550 টাকায় তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা। 5টি সাবজেক্টগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। সপ্তাহে তোমাদের 7 দিনই ক্লাস হয়, প্রতিদিন 2টা করে ক্লাস হয়। এই ক্লাসগুলো যদি তুমি করতে চাও, অর্থাৎ আমাদের এই যে পেইড কোর্স রয়েছে এটাতে যদি ভর্তি হতে চাও, তাহলে যে আমাদের নাম্বার আছে 01620103495, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই যে আমরা যেভাবে ক্লাস তোমাদেরকে নিচ্ছি,
আলহামদুলিল্লাহ এর থেকে অনেক ভালো তোমাদের ক্লাস আমরা লাইভ ক্লাসে নেব, মানে সরাসরি লাইভের মাধ্যমে হবে, মানে সরাসরি তুমি আমার কথা শুনতে পারবা, না বুঝতে পারলে প্রশ্ন করতে পারবা, সরাসরি প্রশ্ন করতে পারবা, তোমার ভয়েস দেওয়ার মাধ্যমে প্রশ্ন করতে পারবা, ঠিক আছে, একদম সরাসরি ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে আমরা এই ক্লাসগুলো করব। আর তোমরা যদি কেউ ঢাকাতে থাকো, ঢাকার আশেপাশে অর্থাৎ রামপুরা যদি থাকো, তো রামপুরা আমাদের কোচিং রয়েছে একটা, ৭০ পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা ১২১২। এখানে রামপুরাতে মেরুলবাড্ডাতে একটা ভার্সিটি আছে, তাই না, ব্র্যাক ইউনিভার্সিটি, তোমরা জানো। তো ব্র্যাক ইউনিভার্সিটির পাশেই আমাদের অনলাইন অফলাইন কোর্স রয়েছে, অর্থাৎ আমাদের কোচিংটা রয়েছে। যদি তোমরা এই কোচিং এ ভর্তি হতে চাও সরাসরি এসে, যেমন এখানে আশেপাশে অনেক স্কুল আছে, রামপুর একরামুন্নেসা, তারপরে আলাতুন্নেসা, এরপরে নভেশন স্কুল আছে, সিরাজ মিয়া মেমোরিয়ালস স্কুল আছে, তারপরে এখানে রয়েছে বনশ্রী আইডিয়াল স্কুল, এর আশেপাশে এই সমস্ত স্কুল রয়েছে। এই সমস্ত স্কুলের স্টুডেন্টরা আমাদের এখানে এসে ভর্তি হয়, আরো অনেক স্কুলের স্টুডেন্টরাও ভর্তি হয়। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এখানে সরাসরি চলে আসতে পারো। ও এরপরে যেটা বলতেছিলাম আর কি, রাদারফোর্ড তার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন, তাই তার মডেলকে সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল বলা হয়। তো এই মডেল অনুসারে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান থাকে বলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হয় না। এটা তার স্বীকার্য সমূহ। এখন সাফল্য কি, মানে এই মডেল সম্পর্কে তিনি যে মডেল আবিষ্কার করেছেন, এই মডেল আমাদের কি কি উপকারে আসে, তা হচ্ছে আমরা নিউক্লিয়াস সম্পর্কে ধারণা পেয়েছি। এখানে নিউক্লিয়াস সম্পর্কে এর আগে মানে বিজ্ঞানী রাদারফোর্ডের আগে কেউ কিন্তু কোনো বিষয় আলোচনা করেন নাই বা বর্ণনা করতে পারেন নাই। তারপরে এই মডেল অনুসারে আমরা প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান সেই সম্পর্কেও জানতে পেরেছি যে কোন পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকে ততগুলোই ইলেকট্রন সংখ্যা থাকে স্বাভাবিক অবস্থায়। এটাও আমরা এই পরমাণু মডেল থেকে জেনেছি। প্রোটন সংখ্যা এবং ইলেকট্রনের যে আধান রয়েছে সেই আধান সম্পর্কেও আমরা এই মডেল থেকে জেনেছি। তারপরে পরমাণু যে সামগ্রিকভাবে আধান শূন্য, মানে পরমাণু সামগ্রিক আধান শূন্য, তা কিন্তু এই মডেল থেকেই জানা যায়। তাহলে এইগুলো হচ্ছে তার সাফল্য বা হচ্ছে সফলতা, তাই না, এটার উপকারিতা, মানে এই মডেল যেগুলো ব্যাখ্যা করতে পারে আর কি। আর সীমাবদ্ধতা হচ্ছে যে ভুলগুলো ছিল, যেমন কক্ষপথের আকার বা আকৃতি সম্বন্ধে কোনো ধারণা তিনি দিতে পারেন নাই। তারপর চার্জহীন বস্তুর সাথে তিনি চার্জযুক্ত বস্তু তুলনা করেছেন, এটা সঠিক হয় নাই। তারপরে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল এটাকে ব্যাখ্যা করা সম্ভব হয় না বা হচ্ছে সঠিক নয়। পারমাণবিক বর্ণালী তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই, মানে একটা পরমাণু থেকে কেন বর্ণালী তৈরি হয়, পরমাণু থেকে, এটা তিনি ব্যাখ্যা করতে পারেন নাই। তো এগুলো তার ব্যর্থতা। তো আলহামদুলিল্লাহ আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে বিস্তারিত ভাবে যতটুকু জানা দরকার তার থেকে আরো অনেক ভালো জেনেছি আলহামদুলিল্লাহ। তো এতটুকু জানলেই তোমাদের পরীক্ষার জন্য এনাফ, এবং শুধুমাত্র তোমাদের জন্য না, পরবর্তী ক্লাসে যারা ইন্টার যখন পড়বা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে এর থেকে বিস্তারিত কিছু নাই, এতটুকু জানলেই হবে। এর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। তো বাকি ক্লাসগুলো পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসবা, আসার পরে যে প্লেলিস্ট অপশনটা তো রয়েছে এটাতে ক্লিক করবা, ক্লিক করে নিচের দিকে চলে যাবা। এখানে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপরে ভিডিও আপলোড করা থাকবে, তোমাদের যার যেটা প্রয়োজন ইনশাআল্লাহ সেটা এখান থেকে দেখে নিতে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। যোগাযোগ করার যে নাম্বার 01620103495, এই যে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, তুমি সরাসরি কল করো, জিজ্ঞেস করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।